এইচএমপিভি হিউম্যান মেটানিউমোভাইরাস। আজকে অনেক জায়গায় এটা শোনা যাচ্ছে যে এইচএমপিভি হয়তো সেকেন্ড কোভিড হতে পারে। কোভিড-19 হয়তো সেম জিনিস আমরা আবার পৃথিবীতে দেখতে পাই, মানে আবার একটা প্যান্ডেমিক, আবার একটা লকডাউন হতে পারে। তা আদৌ কি এরকম কিছু হওয়ার চান্স আছে? এইচএমপিভি নিয়ে এই সমস্ত সামান্য জিনিস এবং এগুলো নিয়ে যা যা আমাদের কন্ট্রোভার্সি হচ্ছে এবং এই মুহূর্তে যা হচ্ছে সেই নিয়েই আজকের একটা ভিডিও করার চেষ্টা করছি। নমস্কার, আমি ডক্টর রাজীব শিকদার, প্রিভেন্টিভ মেডিসিন স্পেশালিস্ট। আজকে আমাদের টপিক হচ্ছে এইচএমপিভি এবং কোভিড, এই দুটো কি সেম টাইপের ইনফেকশন নাকি আলাদা, বা এই দুটোর মধ্যে আমাদের যে ডেথ রেট বা যেরকম ধরনের সিচুয়েশন আমরা কোভিড-19 দেখতে পেয়েছিলাম সেরকম কিছু তৈরি হতে চলেছে। তো আসুন প্রথমে আমরা কোভিড-19 বা আমাদের এইচএমপিভি ভাইরাস এই দুটো সম্বন্ধে একটু সংক্ষেপে সরলভাবে জেনে নিই। এইচএমপিভি হলো হিউম্যান মেটানিউমোভাইরাস। তা এইচএমপিভি এবং কোভিড দুটোই ভাইরাস। কোভিড-19 নাম আজকে 19 হয়েছে, তার কারণ এটা 2019 ইনভেনশন হয়েছিল। এটা চায়নার একটি শহর থেকে পাওয়া গেছিল এবং আগে বাদুড় বা পাখির মধ্যে এগুলো পাওয়া যেত, সেখান থেকে আলটিমেটলি এটা বেশ কিছু চেঞ্জেস হয়ে কোভিড-19 প্রথম স্টার্ট হয় এবং আগে কোনোদিন এই ধরনের ভাইরাস আমাদের পৃথিবীতে দেখা যায়নি এবং এই ভাইরাসটা আলটিমেটলি প্যান্ডেমিকের রূপ নিয়েছিল। আমরা সবাই জানি প্রচুর আমাদের দেশবাসী থেকে শুরু করে বিদেশের ওয়ার্ল্ডের প্রচুর লোকজন এতে মারা গেছেন এবং এতে প্রচুর সমস্যা আমাদের হয়েছে, সেটা আমরা ভুক্তভোগী, আমরা দেখেছি। তা এইচএমপিভি কিন্তু সেরকম কোনো নতুন ভাইরাস নয়, এটা হলো প্রথম কথা। তার কারণ এটা কোনো নোভেল ভাইরাস নয়, এইচএমপিভি আগেও ছিল এবং এটা কিন্তু অলরেডি ইনভেনশন হয়েছে 2001, মানে আজকের থেকে প্রায় 24 বছর আগে এইচএমপিভি পাওয়া গেছে। এবার যদি আমরা হিস্ট্রি ওয়াইজ ধরি, আজকে থেকে প্রায় 200-300 বছর আগে আমাদের পাখির মধ্যে এই ধরনের কিন্তু ভাইরাস দেখতে পাওয়া যেত, কিন্তু সেটা আস্তে আস্তে বেশ কিছু চেঞ্জেস হয়ে বেশ কিছু নিজেদের জিনগত চেঞ্জ করে এমন একটা জায়গায় চলে এসছে যে এখন আর পাখি বা এই ধরনের জীবরা এই এইচএমপিভি দিয়ে ইনফেকশন হয় না। তা 2001 প্রথম নেদারল্যান্ডসের বেশ কিছু বাচ্চার মধ্যে এইচএমপিভি স্টার্ট হয় এবং সেখানে এটা দেখতে পাওয়া যায়। তো তখন থেকেই বৈজ্ঞানিকরা এইচএমপিভির সম্বন্ধে জানে, সুতরাং এইচএমপিভি আমাদের কাছে কোনো নতুন ভাইরাস নয়। সুতরাং কোভিড-19 এবং এইচএমপিভির প্রথম তফাৎ হলো এটাই যে এইচএমপিভি নতুন নয়, কোভিড-19 কিন্তু আমাদের কাছে নতুন ছিল। এবার আসি এইচএমপিভিতে কি হতে পারে। তো এইচএমপিভি হলো একটা রেসপিরেটরি ভাইরাস। রেসপিরেটরি ভাইরাস যেরকম আমাদের অন্যান্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাসগুলো যা যা ইনফেকশন বা যা যা সিমটমস করে, এইচএমপিভিতেও সেটাই হয়। মানে ইনফেক্টেড হলে এর ইনকিউবেশন পিরিয়ড হলো 3 থেকে 6 দিন, মানে প্রথম যেদিকে ভাইরাস এন্ট্রি হলো তার থেকে 3 থেকে 6 দিনের মধ্যে আপনার একটা সিমটমস তৈরি হবে এবং সিমটমসের মধ্যে প্রথম যেটা হতে পারে জ্বর, সর্দি কাশি এবং শ্বাসকষ্ট। এবার এর মধ্যে জ্বর, সর্দি কাশি বা শ্বাসকষ্ট কতটা সিভিয়ার হবে এই পুরোটাই কিন্তু ডিপেন্ড করবে সেই ব্যক্তির ইমিউনিটি স্ট্যাটাস বা রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন আছে এবং তার কোনো কোমরবিডিটি আছে কিনা, মানে সাথে ডায়াবেটিস, সুগার, ক্যান্সার পেশেন্ট এরকম কিছু আছে কিনা। তাহলে এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট যে কোনো ভাইরাল ইনফেকশনসের। সুতরাং এটা কিন্তু কোনো নতুন ব্যাপার নয়। আমরাও কোভিড-19 দেখেছিলাম যে ধরনের পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে যে আগে থেকে তাদের কোমরবিডিটিস বেশি আছে, তাদের ক্ষেত্রে বেশি ইনফেকশন হয়েছে এবং তাদের ক্ষেত্রে অনেক বেশি হ্যাজার্ডস তৈরি হয়েছে। তাই এইচএমপিভিতেও সেরকম ধরনের ইনফেকশনস যেরকম ভাবে সিমটমস বললাম, জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্ট হতে পারে। এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইচএমপিভির ম্যাক্সিমাম ইনফেকশনসগুলো কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এবং বেশি বয়স্কদের ক্ষেত্রে হওয়ার চান্স বেশি। দেখা গেছে যে এইচএমপিভি 6 মাসের কম বাচ্চা বা 1 বছরের কম বাচ্চাদের মধ্যে সিভিয়ারিটি তৈরি করে এবং সেক্ষেত্রে নিউমোনিয়া বা হসপিটাল অ্যাডমিশন এগুলো হতে পারে। আবার বেশি বয়স্ক যারা আছে, যাদের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই অনেকটা কমে যায়, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ইনফেকশনস একটু বেশি পরিমাণে নিউমোনিয়া বা অন্যান্য হেলথ হ্যাজার্ডস তৈরি করতে পারে। মেইনলি নিউমোনিয়াই তৈরি করে। তা এই হলো এইচএমপিভির মোটামুটি একটা জিস্ট, যে এখানে আমাদের সিমটমস সংক্রান্ত আমরা জিনিস কোভিড-19 সাথে একটা পার্থক্য দেখতে পাই। এবার ধরুন এইচএমপিভি ইনফেকশনস হয়েছে, তাহলে আপনার কি হতে পারে?
আমরা কিন্তু এটা অনেকে বুঝতেই পারবো না যে আমাদের এইচএমপিভি ইনফেকশন হয়েছে। তার কারণ হচ্ছে আমাদের স্টাডিতে দেখা গেছে যে 5 বছরের যে কোনো বাচ্চা, 5 বছরের মধ্যে যে কোনো বাচ্চার হয়তো সারা জীবনে একবার এইচএমপিভি হয়েই গেছে 5 বছরের মধ্যে, এবং তারপরে তার কিন্তু রি-ইনফেকশন চলছে। মানে প্রত্যেক বছর বা প্রত্যেক 2-3 বছর অন্তর সে হয়তো এইচএমপিভিতে আক্রান্ত হচ্ছে এবং তার সিমটমস গুলো মাইল্ড হচ্ছে। মানে 5 বছরের কমে যা ইনফেকশন হয়েছিল তারপরে রি-ইনফেকশন যদি চলতে থাকে, হালকা সর্দি কাশি হলো বা হালকা শ্বাসকষ্ট হলো কি হলো না, তার আগেই দেখা গেল সে সেরে গেল। এর মধ্যে বলা যাক যে যদি দেখা যায় যে ইনকিউবেশন পিরিয়ড 3 থেকে 6 দিন, তারপরে একটা নর্মাল লোকের মানে নর্মাল ইমিউনিটি স্ট্যাটাস আছে, ভালো ইমিউনিটি স্ট্যাটাস আছে, এরকম লোকজনের ম্যাক্সিমাম 7 থেকে 10 দিন, খুব বেশি হলে সময় লাগে এই এইচএমপিভি থেকে সেরে যাওয়ার জন্য। একটু বেশি কাশি থাকতে পারে, তাতে কিন্তু তেমন কোনো ক্ষতি হয় না, নিউমোনিয়া খুব বেশি তৈরি হওয়ার চান্স খুব কম এই নর্মাল যাদের ইমিউনিটি স্ট্যাটাস আছে। সুতরাং এখান থেকে কিন্তু অব্যাহত খুব ভালোভাবেই পাওয়া যায়। এবার এইচএমপিভি যদি হয় তাহলে নর্মাল আমরা যেরকম জ্বর সর্দি কাশির ওষুধ খাই সেটাই খেতে পারি। নর্মাল অবশ্যই ডাক্তার ভিজিট করতে পারেন যদি দেখা যায় একটু বেশি অসুবিধা হচ্ছে। কিন্তু যদি কারো দেখা যায় যে 1 বছরের কম ছোট বাচ্চা বা দেখা গেল খুব বেশি বয়স্ক কোনো লোকের হয়েছে, বা তাদের কোমরবিডিটিস আছে, কোনো ডায়াবেটিস বা হাইপারটেনশন আছে, বা অন্যান্য ক্যান্সার পেশেন্ট যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের অবশ্যই দেখিয়ে নেওয়া উচিত। যে কোনো ভাইরাল ইনফেকশন হলে সেটা মেবি এইচএমপিভি হতেই পারে। মানে আমি এটা বলতে চাইছি যে যারা এই ভিডিওটা দেখছেন হয়তো এরকমও হতে পারে যে প্রত্যেকের তাদের মধ্যে অনেকেরই কিন্তু এইচএমপিভি ভাইরাসের ইনফেকশন হয়েছে, অথচ তারা আইডেন্টিফাই করতে পারেননি। মানে এটা এতটাই কমন একটা ভাইরাস, এবং সব থেকে বেশি এর জন্য এর আরেকটা নাম দেওয়া হয়েছে অ্যানোনিমাস ভাইরাস। এবং এটা কিন্তু এই জন্যই ভয় পাওয়ার মতো তেমন কোনো ব্যাপার নেই। তার কারণ এইচএমপিভি ইনফেকশন বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই একটা সামান্য একটা নর্মাল ভাইরাল যেরকম ইনফেকশনস করে, মানে আমাদের জ্বর সর্দি কাশি কমন কোল্ড সেরকম ভাবেই চলে যেতে পারে। কারো কারো ক্ষেত্রে প্রবলেমটা হতে পারে। তার মধ্যে মেইন হচ্ছে 1 বছরের কম বাচ্চা এবং বয়স্কদের পেশেন্ট, এবং যাদের বেশি অন্যান্য রোগগুলো রয়েছে তাদের মধ্যে বেশি হতে পারে। এইবার যদি আমরা একটু এটা নিয়ে ভাবি যে চীনে কেন হঠাৎ এই ব্যাপারটা বেশি চলছে, এটার একটা সহজ এক্সপ্লেনেশন হচ্ছে এটাই যে যখন কোভিড-19 হয়েছিল তখন আমাদের এখানে যে পরিমাণ লকডাউন বা যে পরিমাণ স্ট্রিক্ট লকডাউন হয়েছিল তার থেকে কিন্তু কয়েক গুণ বেশি স্ট্রিক্ট লকডাউন চীনে করা গেছিল। এবং বলতে গেলে সেই সময় ওদের জিরো কোভিড পলিসি বলে একটা পলিসি ওরা নেয়, এবং তার জন্য স্ট্রিক্ট লকডাউনটা অনেক দিন অবধি কন্টিনিউ করে। তার ফলে নর্মাল লোকজনদের ক্ষেত্রে আমরা যেরকম বাইরে বেরোলে একটা ভাইরাল এক্সপোজার, বিভিন্ন ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা বিভিন্ন কমন কোল্ড বা রেসপিরেটরি ভাইরাস এরকম ভাবে ইনফেকশনস হয়, মানে আমরা যদি ইনফেকশনের কথা ভাবি প্রায় 200 রকম ভাইরাস দিয়ে আমাদের রেসপিরেটরি ইনফেকশনস গুলো হতে পারে। তো এরকম ভাইরাল ইনফেকশন ওদের তখন একদম জিরো হয়ে যাচ্ছিল, মানে সেভাবে লকডাউন হলে যেরকম হয় আমাদের এখানে যেরকম হয়েছিল। তার ফলে ওদের ইমিউনিটি স্ট্যাটাস মানে ইমিউনিটি রিয়াকশনস গুলো এতটা কমে গেছিল, যার ফলে 2023 সালের প্রথম যে শীতটা সেটা হয়তো ওদের জন্য ফার্স্ট একটা এক্সপোজার ছিল এই ধরনের রেসপিরেটরি ভাইরাসের জন্য। সেই জন্য প্রথম 2023-এর পরে ওদের ওখানে একটা খুব হাই ফ্লু হাইক হয়েছিল, এবং সেক্ষেত্রে দেখা গেছিল প্রচুর হসপিটালে প্রচুর ইনফ্লুয়েঞ্জা এবং ভাইরাল পেশেন্টস প্রচুর এসছে, রেসপিরেটরি পেশেন্টস প্রচুর এসছে। এই বছর ওদের রিপোর্ট অনুযায়ী কিন্তু তার থেকে সংখ্যা অবশ্যই কম। সুতরাং এইটা হতে পারে ওদের ওখানকার একটা মেন কারণ, যেখানে ফ্লু পেশেন্টস অনেক বেশি রয়েছে অন্যান্য দেশের তুলনায়। তা এইটা নিয়ে ভাবনা চিন্তা করার ওই জন্য ইন্ডিয়ার ক্ষেত্রে খুব বেশি দরকার আছে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় না। এবং বিভিন্ন হেলথ স্ট্র্যাটেজিস এর কথা যদি বলি বা হেলথ অর্গানাইজেশনের কথা যদি বলি, সেখানেও আমরা দেখতে পাই যে WHO অবশ্যই এটাকে কোনো প্যান্ডেমিক বলেননি, এবং এবার এটা নিয়ে বিভিন্ন দেশের এটা যে ছড়িয়ে পড়ছে সেই ব্যাপারেও ওদের কাছে কোনো রকম এই মুহূর্তে কোনো স্ট্যাটাস নেই। অবশ্যই এই ব্যাপারটা ওরা ভালো করে দেখছে যে কিরকম ভাবে এই ভাইরাসটা ছড়াচ্ছে বা কত ইনফেকশন হচ্ছে, কিন্তু এখনো অবধি এই নিয়ে কোনো রকম মাতামাতি করা বা খুব ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই। তার কারণ এটা একটা নর্মাল রেসপিরেটরি ট্র্যাক্টের ভাইরাস, এবং সেক্ষেত্রে যেরকম ইনফেকশন হয় সেরকমই হচ্ছে। WHO অবভিয়াসলি ক্লোজ মনিটরিং এ রেখেছে ভাইরাসটাকে, এবং শুধু এই ভাইরাসটাকে নয়, কোভিডের পর থেকে যে ধরনের রেসপিরেটরি ভাইরাসগুলো ইনফেকশন ডে টু ডে হয় প্রত্যেকেই দেখেছে।
সুতরাং যদি দেখা যায় যে এইচএমপিভি আপনার ডায়াগনোসিস হলো বা হলো না, যাই হোক না কেন, সেক্ষেত্রে রেসপিরেটরি প্রবলেমস, ধরুন কমন কোল্ড, একটা নাক দিয়ে জল বেরোচ্ছে বা হাঁচি কাশি, জ্বর এসছে বা হালকা শ্বাসকষ্ট হচ্ছে, এরকম সিমটমস হলে কি করবেন? প্রথম হচ্ছে নিজের প্রিভেনশনটা নেবেন। তার প্রথম যেটা আমরা করি, পাবলিক প্লেসে যখন আপনি যাচ্ছেন তখন অবশ্যই নিজের প্রিকশনসের মধ্যে চেষ্টা করুন যে মাস্ক ইউজ করার, যদি আপনি সিমটমস আপনার থাকে। তার সাথে সাথে অবভিয়াসলি যখন হাঁচি কাশি হচ্ছে তখন চেষ্টা করুন যে কাশি বা এবং হাঁচিগুলো আপনার যদি মাস্ক পরা না থাকে তাহলে এলবোতে, মানে এই জায়গাটায় এরকম ভাবে নেওয়ার, যার ফলে কি হবে, আপনার হাতের যে পামটা, এটা ইনফেকশন হবে না। ড্রপলেটস দিয়ে যেহেতু এটা ছড়ায়, ড্রপলেটস গুলো হাতে আসবে না, এবং সেটা যখন আপনি অন্য কোনো সারফেসে দিচ্ছেন বা নিজেরই বা অন্য কারো হাতে বা অন্য কারো মুখে দিচ্ছেন, তখন কিন্তু সেখান থেকে রিইনফেকশনস গুলো হবে না, মানে একজন থেকে আরেকজনকে ছড়াবে না। সুতরাং পার্সোনাল হাইজিন মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে প্রিকশনস যেটা বললাম হাঁচি কাশির, এবং তার সাথে মাস্ক ইউজ করা, অবভিয়াসলি একটা এক্সারসাইজ এবং হেলদি ফুড মেনটেন করা, এবং তার সাথে সাথে হ্যান্ড ওয়াশিং করা। এইটাই কিন্তু আমরা যে কোনো জেনারেলাইজড ফ্লুতেও করতে হয়, এবং তার সাথে সাথে এইচএমপিভির ক্ষেত্রেও একই নিয়ম। কোভিডের সময়ও আমরা প্রত্যেকে দেখেছি যে হ্যান্ড হাইজিন মেনটেন এবং নিজস্ব পার্সোনাল হাইজিন মেনটেন, এটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল। তার কারণ এক্স্যাক্ট কোনো ট্রিটমেন্ট কিন্তু আমাদের কাছে ছিল না। এইচএমপিভির ক্ষেত্রে একটা মেন সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে, বা এইচএমপিভি না, আমি বলবো যে কোনো ভাইরালের ক্ষেত্রেই একটা মেন সমস্যা হচ্ছে ভাইরাসগুলো কন্টিনিউয়াসলি নিজেদের মধ্যে মিউটেট করে। এই মিউটেট করার জন্য আমরা যদি ভাইরাসের কোনো ভ্যাকসিন দিই, সেই ভ্যাকসিনটা কিন্তু বেশি দিন স্টে করবে না। মানে আজকে ধরুন একটা ভ্যাকসিন নিলেন, পরের বছর দেখা গেল ভ্যাকসিনটা ওই ভাইরাসের এগেনস্টে কাজ করছে না, তার কারণ ওটা পরিবেশে গিয়ে আলটিমেটলি নিজেদের কিছু মিউটেশন তৈরি করেছে, তার ফলে ওই ভাইরাসের এগেনস্টে ওই ভ্যাকসিন আর তখন কাজ করছে না। এই জন্যই এইচএমপিভির এখনো অবধি কোনো ভ্যাকসিন কিন্তু নেই। তার কারণ একটা তো হচ্ছে মিউটেশন, 2 নম্বর হচ্ছে এটা নিয়ে অনেক রিসার্চও হয়েছে। রিসার্চে দেখা গেছে যে এমনি নর্মাল অ্যানিমালস এর ক্ষেত্রে যখন এটা পুশ করা হয়েছিল অ্যাজ এ ভ্যাকসিন, তখন কিন্তু লাং ইনফ্লামেশন অনেক বেশি গেছিল। এই জন্য তার জন্য এটা হিউম্যান ট্রায়ালে এখনো এসে পৌঁছয়নি, এবং এখনো অবধি এটা নিয়ে রিসার্চ চলছে। এইটা একটা মেন সমস্যা, এবং এই কারণেই কিন্তু আজকে ফ্লুয়েরও, মানে আমরা যদি নর্মাল ইনফ্লুয়েঞ্জা বলি, ইনফ্লুয়েঞ্জারও সেরকম কোনো ভ্যাকসিন নেই, বা রেসপিরেটরি এই সিমটমসের সেরকম কোনো ভ্যাকসিন নেই। ইনফ্লুয়েঞ্জা যেটা আমাদের ভ্যাকসিন পাওয়া যায় সেটা কয়েকটা ইনফ্লুয়েঞ্জাকেই মাত্র আমাদের প্রিভেন্ট করে, বাকি সব কটা কিন্তু ফ্লু প্রিভেন্ট করতে পারে না। সুতরাং এইটাই একটা মেন কারণ এইচএমপিভির ভ্যাকসিন না আসার। এছাড়া যদি আমি বলি যে নর্মাল প্রিভেনশন ছাড়া ট্রিটমেন্ট কি আছে, ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু পুরোটাই সিমটমেটিক, মানে যেরকম বললাম জ্বর সর্দি কাশির ট্রিটমেন্ট শুধুমাত্র প্যারাসিটামল আপনি ইউজ করতে পারেন। এছাড়া যদি সেরকম কোনো সিমটমস মনে হয় যে কাশি খুব বেশি হচ্ছে বা একটু শ্বাসকষ্ট হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই ফিজিশিয়ান ভিজিট করুন। অ্যাকর্ডিং টু সিমটমস ফিজিশিয়ান যেভাবে আপনাকে ট্রিট করবে সেইভাবে ট্রিটমেন্ট নিন। ডায়াগনোসিস অফ এইচএমপিভি কিন্তু বিশাল কিছু এফেক্ট আপনাকে এক্সট্রা দেবে না যদি আপনার মাইল্ড সিমটমস থাকে। তবে হ্যাঁ, এখনো অবধি যে সিমটমস গুলো বা যে ধরনের কেসগুলো আমরা পেয়েছি এইচএমপিভির, ব্যাঙ্গালোরের কিছু কেস পাওয়া গেছে আন্ডার 1 ইয়ার চাইল্ড, এবং গুজরাট এবং তামিলনাড়ুতে কিছু কেস পাওয়া গেছে। গুজরাটে একটা এজেড পেশেন্ট বা এল্ডারলি পেশেন্টেরও একটা কেস পাওয়া গেছে। প্রত্যেকেই কিন্তু সুস্থ আছেন এবং প্রত্যেকেই ট্রিটমেন্টের পরে ভালো আছে, এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তাদের কিন্তু কোনো ইন্টারন্যাশনাল ট্রাভেলের হিস্ট্রি নেই। তার মানে এটা ভালোভাবে বুঝতে পারছেন যে কোনো জায়গা থেকে এটা প্যান্ডেমিক হওয়ার কোনো জায়গা নেই। এইচএমপিভি আগেই ছিল এবং এখনো যেরকম ভাবে রেসপিরেটরি ইনফেকশনস গুলো হচ্ছে সেইভাবেই রয়েছে। সুতরাং এখানে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। সুতরাং আশা করি এইচএমপিভি নিয়ে যে আমাদের কনফিউশন এবং কন্ট্রোভার্সি, যেগুলো অনেকটা মিডিয়া হাইপড হচ্ছে, কোভিড-19 এর সাথে তুলনা হচ্ছে, সেরকম তুলনা করার কোনো জায়গা নেই। তার কারণ এইচএমপিভি এবং কোভিড অনেক তফাৎ আছে, এবং যদি আমরা ডেথ রেট দেখি, ডেথ রেটে গিয়ে দেখবেন যে কোভিড-19 এর ডেথ রেট এবং এইচএমপিভির ডেথ রেট কিন্তু অনেক ডিফারেন্ট, এবং এইচএমপিভির ডেথ রেট মোটামুটি ইনফ্লুয়েঞ্জা এবং আমাদের নিউমোনিয়ার যে একটা কম্বাইন্ড ডেথ রেট তার কাছাকাছি, এবং কোভিড-19 এর ডেথ রেট কিন্তু অনেক বেশি ছিল, এবং এইচএমপিভির সাথে এর কোনো তুলনাই চলে না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।